সচিবালয়ের সামনে পুলিশের সাথে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় গুলি ছোড়ে পুলিশ। যে আমাদের পুলিশ বাহিনী আগের রূপে ফিরে এসেছে। পুলিশ বাহিনীর মধ্যে এখনো সেই আওয়ামী লীগের গন্ধ রয়ে গেছে। পুলিশ বাহিনী এখনো ফেসিবাদের দোসর। এরকম এখানে দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি চলতেছে পুলিশের সাথে, অন্যদিকে কিন্তু শিক্ষার্থীরা রয়েছে মুখোমুখি ধাওয়া পাল্টা দেওয়া, এবং এই ধাওয়া পাল্টা দেওয়াতে কিন্তু অনেক কিছু হয় যে আপনারা সবকিছু দেখতে পারবেন। সেই রক্তাক্ত অবস্থা আপনারা এই যে দেখেন। মোটামুটি আমাদের 50%-এর উপরে শিক্ষার্থী আহত হয়েছে আজকে। কেন আমাদের উপর লাঠিচার্জ করা হলো, এইটাই আমরা আসলে জানতে চাই। পুলিশ তার আগের রূপে ফিরে এলো। কি সেই আগের রূপ? মানে পুলিশ কিন্তু আপনার জুলাই মাস থেকে কিংবা এই পর্যন্ত পুলিশ কিন্তু তার আগের রূপে কিন্তু আসতে পারে না। মানে সমন্বয়কারীরা কিংবা ছাত্ররা তাদের মন মতো যখন খুশি আপনার যমুনা ভবনে মনে করেন ঘেরাও করতো, কিংবা ঢুকে যেত, কিংবা অমুকের পদত্যাগ তুমুকের পদত্যাগ, এবং বাংলাদেশের আনাচে কানাচে একটা অরাজকতা সৃষ্টি কিন্তু এই সমন্বয় কিংবা ছাত্ররা কিন্তু চালিয়েই যাচ্ছিল। কিন্তু আজকে পুলিশ তার আগের রূপে ফিরে এলো এবং সমন্বয়কারী আর সাধারণ ছাত্রদেরকে ফুটবলের মতো ভোট দিয়ে মনে করেন লাত্তাতে শুরু করলো। শেখ হাসিনাকে দেশে আসা ফ্রাইকে আজকেই একজন বলতেছিল যে শেখ হাসিনা দেশে আসবে, তাই কেউ দেশে আসা ফ্রাইতে পারবে না। সচিবালয়ে পুলিশের সঙ্গে দাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর 2টার দিকে এই ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সচিবালয় গেটের ভিতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের দাওয়া দেয়। এ সময় আহত হয়েছে একাধিক শিক্ষার্থী। বোঝাই যাচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মীরা অবশ্যই এখন ছাত্রদের সাথে কি এটা পল্টি নেওয়া হচ্ছে, নাকি ছাত্রদের যে দাবিগুলা সেগুলোকে সরকার তারা যাদেরকে বসিয়েছে তারা অযৌক্তিক মনে করছে? এবং কেন শেখ হাসিনাকে তারা বা আওয়ামী লীগকে তারা বসাতে চায়? তারা মনে করে যে আমরা তো ডাইরেক্টলি যেতে পারবো না, তাহলে আমাদের এজেন্ট দিয়ে এই দেশটা যে স্বাধীন, শুধু নামে স্বাধীন থাকবে, বাস্তবে ভারতের কাছে পরাধীন থাকবে এই দেশ। এটাই তার ষড়যন্ত্র। দেশের অস্থিতিশীল পরিবেশ যেন কোনোভাবেই কমছে না, ঠিক তেমনটাই আপনারা গত রাত্রে দেখেছেন। একটা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে পুলিশের দাওয়া পাল্টা দেওয়া হয়েছে, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে অনেকে এইটা বলতেছে পুলিশ নাকি তাদের আগের রূপে ফিরে গিয়েছে, পুলিশ নাকি এইসব ভুল করেছে। এটা সাধারণ মানুষরা বলতেছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই। সব কিছু আপনাদের সামনে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে, কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। কি হয়েছে সেইখানের মধ্যে আমরা ঘটনাস্থলে থেকে সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো, এবং এই নিয়ে সবাই কি বলতেছে, পুলিশ কি এইসব ঠিক করেছে নাকি ভুল করেছে, অন্যদিকে শিক্ষার্থীদের দোষ কি ছিল, এই নিয়ে কিন্তু আমাদের দেশের বর্তমান সরকার এবং শেখ হাসিনা যে পরিকল্পনাগুলো করতেছে ভারতে বসে, এইসব নিয়েও কিন্তু অনেকে সন্দেহ করতেছে শেখ হাসিনাকে। বারবার কিন্তু শেখ হাসিনা পরিকল্পনা করে দেশের মধ্যে অনেক কিছু ঘটায় তাদের নেতাকর্মীদের দিয়ে, বিশেষ করে এইটাও কিন্তু সন্দেহের তালিকায় রয়েছে। দর্শক শ্রোতা, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন। আসুন আমরা মূল অংশ বিশেষগুলো আগে এখানে দেখে আসি। আপনার জুলাই মাস থেকে কিংবা এই পর্যন্ত পুলিশ কিন্তু তার আগের রূপে কিন্তু আসতে পারে না। মানে সমন্বয়কারীরা কিংবা ছাত্ররা তাদের মন মতো যখন খুশি আপনার যমুনা ভবনে মনে করেন ঘেরাও করতো, কিংবা ঢুকে যেত, কিংবা অমুকের পদত্যাগ তুমুকের পদত্যাগ, এবং বাংলাদেশের আনাচে কানাচে একটা অরাজকতা সৃষ্টি কিন্তু এই সমন্বয় কিংবা ছাত্ররা কিন্তু চালিয়েই যাচ্ছিল। কিন্তু আজকে পুলিশ তার আগের রূপে ফিরে এলো এবং সমন্বয়কারী আর সাধারণ ছাত্রদেরকে ফুটবলের মতো ভোট দিয়ে মনে করেন লাত্তাতে শুরু করলো। কেন? সেই ঘটনাটা কি? ঘটনাটি হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার কোনো একটা অমুকের পদত্যাগ তুমুকের পদত্যাগ, কিংবা আমরা হব এইটা সেইটা, মানে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ আর সাধারণ শিক্ষার্থীদের ভিতরে একটি সংঘর্ষ লাগে। মানে তারা আপনার রাস্তাঘাট সব কিছু মানে বন্ধ করে একটা মিছিল করতেছিল। মানে যখন খুশি তখনই মনে করেন রাস্তাঘাটে বসে যাচ্ছিল। মানে আপনার শনি নাই, রবি নাই, মঙ্গল নাই, বুধ নাই, মানে কোনো টাইম টেবল নাই। তাদের ইচ্ছা মতো যখন খুশি তখনই পুলিশের উপরে কিংবা রাস্তাঘাটে আন্দোলন নিয়ে নেমে যাচ্ছিল। কিন্তু আজকে যখন নাকি তারা রাস্তায় নামে, ঠিক তখন পুলিশ তারা মনে করেন সাধারণভাবে তাদেরকে কি থামানোর চেষ্টা চালাচ্ছিল। কিন্তু সমন্বয়কারীরা বা আপনার কিছু শিক্ষার্থীরা তারা পুলিশের উপরে কি আক্রমণ হয়ে ওঠে
এখন তখনই আপনার পুলিশ এদেরকে ফুটবলের মতো, একদম ইনস্ট্যান্ট ফুটবলের মতো লাত্তাতে শুরু করে। কারণ অনেকেই জানেন যে পুলিশের উপরে ভাই যে পরিমাণ এই সমন্বয় কিংবা এই সাধারণ শিক্ষার্থীরা মানে আপনার মানে গণহত্যা, আপনার গণহারে মামলা, গণপিটুনি, কিংবা তুই পুলিশ তোর জন্য আমি জীবন দেই নাই, তোর জন্য দেখ আমি গুলি খাইছি, তোরা আমারে গুলি করছো, মানে এই ধরনের ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশে চলমান। এইটাকে ঘিরেই আপনার বর্তমান বাংলাদেশের আজকের অবস্থা। তবে আমি মনে করি যে এই ঘটনার পরে যদি কোনো পুলিশ অফিসারকে গ্রেফতার করা হয় কিংবা চাকরি থেকে বহিষ্কার করা হয়, তাহলে আমি মনে করব যে এই সরকার আপনি 1 মিনিট থাকার যোগ্যতা রাখেন না। মানে আপনি তো থাকার যোগ্যতা রাখেনই না, কিন্তু আপনি যদি এদেরকে গ্রেফতার করেন তাহলে 1 মিনিট না, আপনাকে 1 সেকেন্ডের ভিতরে আপনাকে পদত্যাগ করতে হবে। কারণ উচিত শিক্ষা দিছে এদেরকে, উচিত শিক্ষা। অবশেষে পুলিশ কি একটা ঝাল মিটাইলো এদের প্রতি। আমি মনে করি ভাই ব্যক্তিগতভাবে একটা ভালো দিক। কারণ আপনি যদি দেখেন ভাই, বাংলাদেশে এরা তো সংস্কার কিংবা দ্রব্যমূল্যের দাম কিংবা সাধারণ মানুষদের ভিতরে শান্তি ফিরিয়ে নিয়ে আসবে তো দূরের কথা, এদের যে আন্দোলন, মানে যখন খুশি তখন মনে করেন আপনার যমুনা ভবনে ঢুকে যাচ্ছে, তারপরে ওইটা ঘেরাও করতেছে, সেইটা ঘেরাও করতেছে, আপনার কে থাকবে না থাকবে সেইটাও মনে করেন একটা লিস্ট ধরাই দিতেছে, অমুকের পদত্যাগ, তমুকের পদত্যাগ। ইভেন কি আপনার আওয়ামী লীগের যারা নাকি সাধারণ শিক্ষার্থীরা আছে তাদেরকে মনে করেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করে দিচ্ছে। এত কিছু কেন? এত পাওয়ার কে দিছে? হ্যাঁ, কে দিছে? কারণ তোমরা শুরু থেকেই তোমাদের আন্দোলনটা ছিল একটা বাটপারি আর একটা হচ্ছে মিথ্যাচার দিয়ে ভরা। বর্তমান পুলিশ একটা উচিত শিক্ষা দিছে, দরকার ছিল এটা। কারণ এদেরকে যদি এখন পর্যন্ত লাগাম না ধরা হয় তাহলে এরা বাংলাদেশটাকে শেষ করে দিবে, শেষ। তাই আজকে পুলিশ যে এদেরকে ভোট দিয়ে মানে একদম লাথাইছে, হ্যাঁ একদম সেই লেভেলের ভাই, বিশ্বাস করেন। মানে হয় না যে আপনার 5 মিনিট লস টাইম দিছে, এই 5 মিনিটের ভিতরে তোমাকে একটা বিজয়, তুমি যদি জয় লাভ করতে চাও একটা গোল করতে হবে, ঠিক এই খেলাটাই মনে করেন দিছে। মানে এমন ভাবে মনে করেন লাথাইছে, একের বেস্ট। আমি মনে করি সবচেয়ে ভালো কাজ করছে। কারণ পুলিশের দরকার ছিল এই রূপে ফিরে আসাটা, না হলে পুলিশের যে একটা মানে পাওয়ার কিংবা সাধারণ মানুষের ভিতর যে একটা ভয়, সেটা কি দরকার আছে, যদি আপনার চলে যায় তাহলে বাংলাদেশটা শেষ হয়ে যাবে। এদেরকে লাগাম ধরাটা দরকার ছিল আমি মনে করি। এখন আসিফ নজরুল কিংবা সার্জিস হাসনাত কিংবা ডক্টর ইউনুস ওই অফিসারদের উপর কিংবা পুলিশদের উপর যদি কোনো আপনার গ্রেফতার কিংবা তাদেরকে যদি চাকরি থেকে বহিষ্কার করে দেয়, তাহলে আমি পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা সবাই মনে করেন পদত্যাগ করে ফেলবেন, সবাই চাকরি থেকে রিজাইন নিয়ে নেবেন। তাহলে দেখবো যে দেশ কারা চালায়, দেশ কোন বাবারা চালায় কিংবা কারা মনে করেন নিয়ন্ত্রণে আনে। কারণ দরকার আছে ভাই, এটা দরকার আছে। কারণ পুলিশের অধিকার এরা প্রতিনিয়ত কি কেড়ে নিচ্ছে, প্রতিনিয়ত এরা ট্রাফিক মনে করেন সামলাচ্ছে, ওইটা সামলাচ্ছে। মানে তাদের এখন পড়াশোনা ভাল লাগতেছে না, তাদের এখন পড়াশোনা ভাল লাগে, তাদের ভাল লাগে কি ক্ষমতা, পুলিশের ক্ষমতা, এইটা ক্ষমতা সেইটা ক্ষমতা। আমি মনে করি বেস্ট হচ্ছে, বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট যারা নাকি এই ঘটনাটা ঘটাইছে। পুলিশ অফিসার ভাইরা আপনাদেরকে সেলুট জানাই, সেলুট। কারণ আপনারা হচ্ছে বাংলাদেশের শান্তি রক্ষা বাহিনী, আপনারা শৃঙ্খলা বজায় রাখবেন, মানুষের ভিতরে শান্তি বজায় রাখবেন। আর আপনাদের জন্য সাধারণ মানুষের ভিতরে একটা ভয় কাজ করতে হবে, মাস্ট, জরুরি। তাহলে কি মানুষ শান্তিভাবে কিংবা আপনার কোনো উচ্ছৃঙ্খলা কাজ করতে পারবে না। বেস্ট কাজ করছে। আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাচ্ছি। আজকে সারাদিনের মধ্যে এই ভিডিওটা মেজর ডালিম ইস্যুর পাশাপাশি খুবই ভাইরাল, যে আমাদের পুলিশ বাহিনী আগের রূপে ফিরে এসেছে। পুলিশ বাহিনীর মধ্যে এখনো সেই আওয়ামী লীগের গন্ধ রয়ে গেছে, পুলিশ বাহিনী এখনো ফেসিবাদের দোসর, এরকম নানান বক্তব্য আমাদের পুলিশ ভাইদের উপর আসছে। কিন্তু ঘটনাটার প্রেক্ষাপট কি? এই ঘটনার পরে বেশ কিছু অ্যাক্টিভিটিস সারা বাংলাদেশে গড়েছে, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটির যারা শিক্ষার্থীরা আছেন তারা এই মুহূর্তেও, আমি যখন নিউজটি করছি একটু আগে দেখলাম তারা একটা লাইভ সংবাদ সম্মেলন করছেন। দেখেন, ছাত্রদেরকে আমরা বলতে চাই, ছাত্র জীবন মানে নিয়মানুবর্তিতা। জুলাই আগস্টের পরে আপনারা যা ঘটাইছেন, যেটা দরকার ছিল সেটা হয়ে গেছে। কিন্তু এখন আপনারা যদি মনে করেন যে আমাদের যখন যেটা মন চাইবে আমরা এটা করব,
আমরা দৌড় দিয়ে সচিবালয়ে ঢুকা যাব, দৌড় দিয়ে আমরা গিয়ে কোনো একজন প্রিন্সিপালের রুমে ঢুকা যাব, আমাদের যা খুশি আমরা তাই করব ভাই, আমাদেরকে বাধা দেওয়ার কেউ নাই। আর পুলিশ যদি বাধা দেয় তাহলে পুলিশের গায়ে আমরা একটা ট্যাগ লাগাই দিব, ফেসিবাদের দোসর। পুলিশের ভেতরে এখনো সব আওয়ামী লীগ আর ছাত্রলীগ। পুলিশ অবশ্য আজকে যেভাবে পিটিয়েছে, অনেকের কাছে বলছেন যে পুলিশ তার আগের রূপে ফিরে আসছে। বুটটুর জুতা দিয়া দুই একজনটা যে পরিমাণ লাথি মারছে, আবার এতটা মারাও কিন্তু উচিত হয়নি। কোথাও না কোথাও লাঠিচার্জ করছেন ঠিক আছে, কিন্তু 8-10 জন মিল্লা একটা ছাত্ররে থাকে না ফুটবলের মতন শটাইছে। তো এই ভিডিওটাতে কিন্তু আসলে সবাই খেপছে। এখন আসলে প্রেক্ষাপট কি? এখন তো ভাই মানে দাবি দেওয়ার যুগ চলছে। স্থায়ী ক্যাম্পাস এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ সহ 9 দাবিতে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন আপনার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে 30 মিনিট থাকার পর তারা শিক্ষা ভবনের দিকে চলে যান। এ সময় শিক্ষা উপদেষ্টার সাথে, মানে আমাদের যে শিক্ষা মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন, সেই উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে ভেতরে যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে 4 সদস্যের প্রতিনিধি দল। অন্যদিকে বাইরে অপেক্ষায় ছিল শতাধিক শিক্ষার্থী। তো যারা বাইরে অপেক্ষা ছিল, ওই আগের মতন গেল 5 মাস পুলিশটা তো একটা মশামাছি মনে করছে মানুষ। আপনি দেখেন যে ধরে ধরে মারতেছে বিভিন্ন জায়গায়, এগুলো কিন্তু টলারেবল না। পুলিশ তাদের মনোবল হারানোর কারণে অনেক জায়গায় অপ্রয়োজনে তারা আসলে নিজেরও মারটার খাচ্ছে। বাট আজকে সম্ভবত পুলিশেরও ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। শিক্ষার্থীদের অতিরঞ্জিত বক্তব্য এবং ঠুসঠাস কথাবার্তার কারণে তারা প্রথমে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, পরে দেখলাম হুইসেল, তারপরে সোজা অ্যাকশনে চলে গেছিল। আপনার লাঠিচার্জ করলে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, একটা পর্যায়ে আপনার মানে পুলিশকে সাউন্ড গ্রেনেড ছুড়তেও আমরা দেখেছি। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে 2 রাউন্ড ফাঁকা গুলিও ছড়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা বলছেন প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীরা জড়ো হন, সেখান থেকে সচিবালয়ের 1 নম্বর গেটের সামনে এসে অবস্থান নিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। শাহবাগ থানার ওসি বলছেন যে শিক্ষার্থীরা সচিবালয়ের গেটে বিশৃঙ্খলা করেছিল। তারা গেটের ভিতর যাওয়ার চেষ্টা করতেছিল, পুলিশ বাধা দিয়েছে। এরপর তাদেরকে কন্ট্রোলের জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে। তো সচিবালয় সম্পর্কে ইউনূস সরকারের পুলিশ, এখন কিন্তু তারা ইউনূস সরকারের, আপনারা ইউনূস সরকারের বলেন, এখন পুলিশকে কিন্তু নির্দেশনা দেওয়া আছে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পর এটার আশেপাশে সমাবেশ, মিছিল, মিটিং এগুলো কিন্তু সরকার নিষিদ্ধ করে রাখছে। তো আপনি যখন আইন মানবেন না, আইনকে অমান্য করবেন, তখন কিন্তু পুলিশকে দায়িত্ব পালন করতেই হবে। এখন পুলিশ যখন এই দায়িত্ব পালন করছে, ওই যে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, 2-1 জনকে ফুটবলের মতন শটাইছে। তো এগুলার পরে আমি যখন নিউজটা করছি, প্রাইম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা কিন্তু আবার আপনার মানে এখন রাজপথে আছেন। তাদের বক্তব্য, তোমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে 2-4 জন উপদেষ্টা নিয়ে গেছো, আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি তোমাদের এখানে আমরা চাই। যদি আমাদের একজন প্রতিনিধি থাকতো তাহলে আজকে আমাদেরকে এইভাবে লাঠিচার্জ করতে পারত না, ফুটবলের মতো শটাইতে পারত না। তো এটা কি আদৌ সম্ভব? ছাত্রদের উদ্দেশ্যে বলি যে আপনাদেরও সবকিছুর মধ্যে ধৈর্য, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা এগুলো থাকা জরুরি। ছাত্র হয়েছি, মন যা চায় তাই করবো, তাহলে তো বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। থাকবে না। যে মেধা নিয়ে এত আলোচনা, এই যে সমন্বয়ক বা আমরা যারা ছাত্রদেরকে দেখছি, গেল 6 মাসে মেধার দিকে আমাদের মনোযোগ কমে গিয়া রাজপথ বিভিন্ন দাবি দেওয়া প্রয়োজনে অপ্রয়োজনে দেশকে অস্থিতিশীল পরিবেশে কিন্তু আমরা তৈরি করতেছি। পুলিশকে কাজ করতে দিতে হবে, রুলস ভাঙলে পুলিশ মারবে ভাই, এটাই নিয়ম। অন্যায়ভাবে যদি পুলিশ কোথাও হাত তোলে সেটা আলাদা। সচিবালয়ের সামনে মিটিং, মিছিল, সমাবেশ যখন নিষিদ্ধ, আপনারা কেন যাচ্ছেন? আপনাদের প্রতিনিধি দল ভিতরে গিয়েছে, কথা বলতেছে, তাকে আসতে দিন। আপনাদের দাবি দেওয়া না মানলে আপনারা গিয়া অন্য জায়গাতে একটা প্রতিবাদ করেন, কিন্তু এখানে আপনাদের করতে হবে। আর পুলিশ ভাইদেরও বলি যে 2-1টা ঘটনা যেটা করছেন এটাও কিন্তু ঠিক না, কারণ এখন ক্যামেরাতে এসব ফুটেজ চলে আসে। তো দীর্ঘদিনের মনের ঝালটালও হয়তো 2-1 জন থাকতে পারে, পুষায় নিছে। যাই হোক, আমরা চাই না এমন পরিস্থিতি তৈরি হোক। আমাদের প্রধান উপদেষ্টা এমন একটি ভাব যে তাকে জোর করে আনা হয়েছে, ছাত্ররা রিকোয়েস্ট করেছেন, এই জন্য তিনি প্রধান উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন, সরকার পরিচালনা দায়িত্ব নিয়েছেন। যদি কোনো ব্যত্যয় ঘটে, যদি কোনো ব্যর্থতা আসে, তার দায়িত্ব কোনোভাবেই তার উপরে বর্তায় না। এবং তার কথাবার্তাতে সবসময় এমন একটি বিষয় প্রতিফলিত হয়। নিউজের সম্পাদক নুরুল কবির যে সাক্ষাৎকারটি নিয়েছেন সেটি নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। আমি নিজেও কথা বলেছি এই বিষয় নিয়ে। আর একটু কথা বলার প্রয়োজন মনে করলাম যে কেন এমন একজন ব্যক্তি আমাদের সরকার পরিচালনার প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন, কি এমন প্রয়োজন তাকে। এবং তিনি হতে পারে, নিঃসন্দেহে তিনি একজন সম্মানিত ব্যক্তি, বাংলাদেশের জন্য বিরল সম্মান বয়ে এনেছেন।
নোবেল বিজয় অর্জন করেছেন, সারা বিশ্ব তাকে চেনে, সারা বিশ্বে তিনি অন্যভাবে সমাদৃত। তাতে লাভটা কি আমাদের? আমাদের রাষ্ট্র যদি না চলে, আমাদের সরকার যদি না চলে, সাধারণ মানুষের ভাগ্যের যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে কেন দিনের পর দিন এই সরকারকে রাখতে হবে? আমরা জানি না, তবুও এই সরকার রয়ে গেছে। পিছনের শক্তি কারা তা আমরা মোটামুটি জানি, যদিও অনেক ধরনের প্রশ্ন রয়েছে। আরেকটু আলোচনা করতে চাই তাকে নিয়ে। সেই ইন্টারভিউয়ের মধ্যে, নুরুল কবিরকে দেওয়া ইন্টারভিউ, তার মধ্যে যে কথাগুলো লুকায়িত আছে, তিনি যেগুলো নিজেই পরিষ্কার করে দিলেন, তিনি নিজে যেগুলো ফাঁস করে দিলেন তার যোগ্যতা সম্পর্কে, তার উপদেষ্টা পরিষদের সম্পর্কে, সেগুলো নিয়ে সম্ভবত আরো বেশি আলোচনার প্রয়োজন রয়েছে। সাংবাদিক নুরুল কবির তার কাছে প্রশ্ন করেছিলেন যে সরকারে তো 4-5 মাস হয়ে গেল, 4-5 মাস আগের আর তার পরের এই দুই জগতের মধ্যে আপনার নিজের পার্থক্যটা কি খুঁজে দেখেন? তিনি খুব সাদামাটাভাবে উত্তর দিয়েছেন। তিনি বলছেন যে এটা একটা ভিন্ন জগৎ, এটা আমার নিজস্ব জগৎ নয়, এই জগতে আমি কোনোদিন ছিলাম না, থাকার কোনো আগ্রহ ছিল না। এটা ডান বাম আমার জানা নেই, অনেকটা হাতড়িয়ে হাতড়িয়ে চলার মতো অবস্থা। কেন হাতড়িয়ে চলতে হবে? হাতড়িয়ে হাতড়িয়ে কি 18 কোটি মানুষের একটি রাষ্ট্র পরিচালনা করা যায়? অনেকে বলতে পারেন যে তিনি সাদামাটা উত্তর দিয়েছেন, তিনি সাদাসিধে মনের মানুষ, এই জন্য তিনি সোজা কথা বলেছেন। হতে পারেন সাদাসিধে মনের মানুষ, সাদাসিধে উত্তরের মধ্য দিয়ে তো আর রাষ্ট্র পরিচালনার কঠিন যে দণ্ড, সেই দণ্ড হাতে তুলে নেওয়া যায় না। এবং উপদেষ্টা পরিষদের পারফরমেন্স নিয়ে যখন প্রশ্ন করা হলো, তিনি বললেন যে আমার নিজের পারফরমেন্স নিয়েও তো আমি নিজে সন্দিহান, আমি নিজেই প্রশ্নবিদ্ধ। অর্থাৎ এই কথা বলে তিনি অন্যদেরকে পার করে দেওয়ার চেষ্টা করলেন। সবচেয়ে মজার যে বিষয়টি, এটি আমাকে চরমভাবে আমার মনোজগতে আঘাত করেছে। তিনি একজন অর্থনীতিবিদ, বাজার নিয়ন্ত্রণ কেন করতে পারছেন না, তার তো খুব সুন্দর একটি জবাব তার জন্য দেওয়া দরকার ছিল, তার মুখ থেকে বেরিয়ে আসার খুব প্রয়োজন ছিল। সেখানেও একটা বড় উদাসীনতা, সেখানে একটা বড় তাচ্ছিল্যপূর্ণ মনোভাব আমরা প্রকাশ হতে দেখেছি। তিনি কি বলছেন? আমরা তো সবকিছু করছি, কোন বাজারে উঠছে, কোন বাজার নামছে, এবং এগুলো আমরা দেখছি। প্রশ্ন ছিল যে এগুলো অ্যানালাইসিসের বিরুদ্ধে অ্যাকশনটা কি? তিনি বলছেন আমরা সবকিছু করছি, আমরা বুদ্ধি প্রয়োগ করছি, সব ধরনের বুদ্ধি, মাথায় যত ধরনের বিষয় আছে সবগুলো আমরা অ্যাপ্লাই করছি। কি অ্যাপ্লাই? তিনি বলছেন যে আমরা বুদ্ধি দিয়ে কাভার করার চেষ্টা করছি ট্রাক দিয়ে। কি হাস্যকর উত্তর! যে খোলা বাজারে যে পণ্যগুলো নিয়ে যাওয়া হয় টিসিবির পক্ষ থেকে ট্রাকে করে, সেইগুলো বাড়ানো হচ্ছে। এই জন্য প্রশ্ন করা হয়েছিল চাঁদাবাজি কেন ঠেকানো যাচ্ছে না। তিনি বলছেন যে নতুন দল চাঁদাবাজি করছে, কেন গ্রেপ্তার হচ্ছে না জানি না। কেন গ্রেপ্তার হচ্ছে না তিনি কেন জানবেন না? প্রশাসন তো তার হাতের মুঠোই, সব ধরনের প্রশাসন। এই যে ভয়ঙ্কর একটা উদাসীনতার পরিচয় তিনি প্রশ্নের উত্তরে দিয়ে যাচ্ছেন, তার কথার প্রতিটা শব্দের পরতে পরতে জড়িয়ে রয়েছে। আমরা এগুলোকে সহজভাবে মেনে নিতে পারছি না। এবং যখন বলা হলো যে এগুলো তো রাজনৈতিক দলের ছত্রছায়ায় কেউ না কেউ করছে, আপনি কি সেগুলোকে অ্যাভয়েড করছেন, রাজনৈতিক দলগুলিকে অসন্তুষ্ট করতে চাচ্ছেন না? তখন তিনি বলছেন যে আমরা আসলে ধরতে পারছি না, আমাদের চোখ অতটা পরিষ্কার না। সরকারের চোখ পরিষ্কার থাকবে না, গোয়েন্দা সংস্থার চোখ পরিষ্কার থাকবে না, সরকারের অধীনে পরিচালিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিংবা প্রশাসনের চোখ পরিষ্কার থাকবে না। চোখ পরিষ্কার থাকবে কার? সাধারণ মানুষের? কি অদ্ভুত সব উত্তর। এবং সিন্ডিকেট নিয়েও প্রশ্ন করা হয়েছিল, তারও কি, মানে আমি এই কথাগুলো নিয়ে আগে আলোচনা করেছি, তারপরেও করতে হচ্ছে। সাধারণ মানুষকে ভাবাচ্ছে তার এই উত্তরগুলো। তিনি সিন্ডিকেট নিয়ে প্রশ্ন করছেন যে আমরা তো সজাগ রয়েছি, আমাদের সজাগ থাকার কারণেই যে গুদামে মাল স্টোর করে রাখা হয় সেগুলো সরিয়ে আবার সিন্ডিকেট যারা করে তারা অন্য জায়গায় সরিয়ে নিচ্ছে। মানে এতটাই তৎপর প্রশাসন, এতটাই তৎপর তিনি, এতটাই সরকারের তৎপরতার কারণে সিন্ডিকেট যারা করে তারা মাল এক জায়গায় নিয়ে আরেক জায়গায় মানে সরিয়ে নেওয়া হচ্ছে, আবার এক জায়গায় লুকিয়ে ফেলা হচ্ছে। টম অ্যান্ড জেরি খেলা চলছে। আমরা তো টম অ্যান্ড জেরি খেলা দেখতে চাই না। এই রাষ্ট্র পরিচালনা তো টম অ্যান্ড জেরি খেলা নয়। তিনি তার পুরনো রাজনৈতিক দল সম্পর্কে কথা বলেছেন।
তিনি বলছেন যে আমাকে জোর করে কেউ কেউ করানোর চেষ্টা করছিল একটা রাজনৈতিক দল, যখন দেখলাম যে না এটা আমার দ্বারা সম্ভব না, আমি বাদ দিয়ে দিলাম। মানে সবকিছুই তার কাছে ছেলে খেলার মতন। ছাত্রদের প্রসঙ্গেও তিনি কি উদাসীনতার সাথে উত্তরগুলো দিয়েছেন, যখন প্রশ্ন ছিল যে ছাত্রদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা সাংঘর্ষিক অবস্থায় পৌঁছে গেছে, তিনি বলছেন যে এটা কোনো সংঘর্ষ না, সাংঘর্ষিক পর্যায়ে পৌঁছায়নি, কোনো দুশ্চিন্তার বিষয় না। নুরুল কবির প্রশ্ন ছিল, তিনি বলছেন না এটা কোনো দুশ্চিন্তার বিষয় নয়। রাজনৈতিক দলগুলো যে চাপ দিচ্ছে বারবার নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণার জন্য, তার উত্তর কি হবে? তিনি বলছেন রাজনৈতিক দলগুলো ওইভাবে বলেই, আবার আমার সামনে যখন আসে তখন তারা অনেক সম্মান নিয়ে কথা বলে, তারা তো ওই টোনে কথা বলে না। তার মতন একজন বিজ্ঞ ব্যক্তি, একজন সম্মানিত ব্যক্তি যদি এইভাবে কথা বলেন, একটা মানুষ যখন সামনে যায় তখন তো সম্মান প্রদর্শন করেই কথা বলতে হয়, এবং যারা তার উপস্থিতির বাইরে মাঠে ময়দানে নানান ধরনের রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, তারাও নিশ্চয় তাদের বক্তব্যের মধ্যে দিয়ে তার প্রতি অসম্মানটা ফুটিয়ে তুলছেন না। কিন্তু স্থান কাল পাত্র ভেদে তো সময় বুঝে তো মানুষের বক্তব্যগুলো উপস্থাপিত হয়। ওনার সামনে গিয়ে রাজনৈতিক দলের নেতারা সমীহ করে কথা বলছেন, সম্মান দিয়ে কথা বলছেন, আর তিনি ভেবে নিচ্ছেন রাজনৈতিক দলগুলো মাঠে ময়দানে যা বলছে আসলে সেটা ঠিক নয়, আমার সামনে যা বলছে সেটাই ঠিক। এইভাবে চলতে পারে না, এইভাবে ভাবনাগুলো প্রকাশ করা ঠিক নয়। আর কোনটা ঠিক বেঠিক, আপনি কি বললেন না বললেন, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার অদূরদর্শিতার পরিচয় দিয়েছেন, আপনার অযোগ্যতার পরিচয় দিয়েছেন, আপনার অদক্ষতা অনভিজ্ঞতার পরিচয় দিয়েছেন, নিজে অকপটে স্বীকার করেছেন যে ভয়ঙ্কর একটা অস্থির সময় বাংলাদেশ রয়েছে, সেই বাংলাদেশের সরকার পরিচালনা করবে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন উদাসীন একজন সম্মানিত, আমি অবশ্যই সাথে সম্মান শব্দটা জুড়ে দিচ্ছি, উদাসীন কিন্তু সম্মানিত ব্যক্তি, অথবা সম্মানিত কিন্তু উদাসীন ব্যক্তির নেতৃত্বে শেখ হাসিনাকে দেশে আসা ফ্রাইকে আজকেই একজন বলতেছিল যে শেখ হাসিনা দেশে আসবে, তাই কেউ দেশে আসা ফ্রাইতে পারবে না। কারণ শেখ হাসিনার জন্য নাকি জ্যাক সুলিভান কোথায় আসছে? ইন্ডিয়াতে আসছে। শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশে ফেরানো যায়, শেখ হাসিনার নামে মিথ্যা মামলা হচ্ছে, এগুলা কিভাবে বাতিল করা যায়, কিভাবে দেশে ফেরানো যায়, এই পরামর্শ দেওয়ার জন্য জ্যাক সুলিভান আমেরিকা থেকে আসছে ইন্ডিয়াতে। জ্যাক সুলিভানকে তো আপনারা সবাই চেনেন, নিরাপত্তা উপদেষ্টা আমেরিকার। আপনার হোয়াইট হাউসের সেকেন্ড ক্ষমতাধর ব্যক্তি তিনি, প্রেসিডেন্টের পরে তার অবস্থা। সে নাকি আসছে ইন্ডিয়াকে বলতে যে কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ব্যাক করানো যায়। মানে ওই যে আমি বলি না যে মানুষ ওই যে স্বপ্ন দেখে, যখন ভেসে চলে যায় খড়কুটা নিয়ে মানে ভেসে থাকার চেষ্টা করে। এখন আওয়ামী লীগের অবস্থা হয়েছে এটা। এই আওয়ামী লীগ কিনা শেখ হাসিনা বলছে না যে 20 ঘন্টা জার্নি করে আমেরিকাতে যাব না। এখন আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না, সম্পূর্ণ আমেরিকার উপর নির্ভর। সম্পূর্ণ মনে করেন যে বাংলাদেশে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে এতটাই দুর্বল হয়ে গেছে, এতটাই ভেঙে পড়ছে, এখন বিদেশি শক্তি ছাড়া আওয়ামী লীগের কোনো শক্তি নাই। আপনারা দেখছেন ছাত্রলীগের অবস্থান, ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকী কিভাবে পালন করছে, চীনায় যায় না। ওদের নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাসী সংগঠন, এটা প্রমাণ দিচ্ছে। কারণ সন্ত্রাসটা তো কখনো ওই চেহারা দেখায় না, ওদের অবস্থা তাই হয়ে গেছে। এটা কথা হচ্ছে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। একটা কথা কি একটা কথা আছে যে আল্লাহ ধরে না, কিন্তু ধরলে কাউকে ছাড়ে না। আওয়ামী লীগকে ধরছে, আওয়ামী লীগকে ধরে বসছে, তোরা যেটা করছিস সেটার জন্য আল্লাহ ধরে বসছে। আজকে বিদেশি শক্তির উপর সম্পূর্ণ নির্ভর হয়ে গেছে। শেখ হাসিনা ওবায়দুল কাদের বলতো যে আমাদের বিদেশি কোনো প্রভু নাই, আমাদের বিদেশি প্রভু লাগে না। পাচার নিচে চেয়ার থাকলে কত কথায় বের হয়, চেয়ার সরে গেলে কোনো কথা আর মুখ দিয়ে বের হয় না। কোথায় তোমাদের সেই অহংকার? আজকে ছাত্রলীগের নেতা এই ধরনের কথা বলতেছে, যে যুবলীগের নেতা এই ধরনের কথা বলতেছে, সেই ছাত্রলীগ যুবলীগই কিনা। এই যে আপনার পিটার ডিহাস, তারা বলছিল জব করে খেয়ে ফেলবে, আর জব করে তারা খায় বলছিল না? ইরান কি বলছিল মনে আছে আপনাদের? পিটার হাসকে নিয়ে কত হাসাহাসি করছিল যে পাতি হাঁস, ওইসব গড়ে না তারা। আজকে সেই পাতি হাঁসের দেশ আমেরিকার উপর নির্ভর হয়ে গেছে। শেখ হাসিনা বাংলাদেশে আসবে, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না, সম্পূর্ণ নির্ভর করতেছে আমেরিকার উপর। জ্যাক সুলিভান এই জন্য আসছে। কত বড় স্টুপিড হলে এই ধরনের কথা বলতে পারে? বর্তমান জো বাইডেনের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করে।
জো বাইডেন যাওয়ার পরে নাই সিদ্ধান্ত হবে। এখন জ্যাক সুলিভান আসলে কি শেখ হাসিনার পক্ষে কথা বলবে নাকি জো বাইডেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কথা বলবে? কত বড় স্টুপিড, চিন্তা করেন। ওদের এই বোকামির জন্য ওদের এই পতনটা হয়েছে। ওরা বিশ্বাস করতো সে শেখ হাসিনার ক্ষমতা জীবনে করে নিতে পারবে না, ওরা এটা বিশ্বাস করতো। ওই যে টাইটানিকের অবস্থা হয়েছিল, এটা বলছিল টাইটানিক জীবনে ডুববে না, টাইটানিক ডুবে গেছে। সেম অবস্থা হয়েছে আওয়ামী লীগের। ওরা বিশ্বাস করতো এটা যে শেখ হাসিনা জীবিত থাকা অবস্থায় ক্ষমতা কেউ নিতে পারবে না, আর জীবিত হয়ে গেলে আরো বেশি ক্ষমতা ধরা হবে আওয়ামী লীগ, এটা মনে করছিল ওরা। কিন্তু শেখ হাসিনার জীবিত অবস্থায় পতন হয়েছে। ইতিহাসে কোনো স্বৈরাচারের এত ভয়ঙ্কর পতন হয় নাই যে পতন শেখ হাসিনার হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট পালাই গেছে, এত ভয়ঙ্কর পতন হয় নাই। এই যে শ্রীলঙ্কা পালাই গেছিল, এত ভয়ঙ্কর পতন হয় নাই যেটা বাংলাদেশ আওয়ামী লীগের হয়েছে। আর এই আওয়ামী লীগ স্বপ্ন দেখে বাংলাদেশে ফিরে আসবে। ভাই স্বপ্ন দেখ, ওই যে খড়কুটা ধরে একটু বেঁচে থাকার চেষ্টা কর। তবে স্বপ্ন ভাবো করে এটাই যে আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসন হইতে পারবে না। অনেকটা কইয়ের তেল দিয়েই কই ভাজতে হচ্ছে আমাদের বর্তমান সরকারের যে টেকনিক বা পদ্ধতিটা। রাষ্ট্রপতিকে রাখার মধ্যে অনেক দিকের পজিটিভিটি আছে। রাষ্ট্রপতিকে যদি সরিয়ে দেওয়া হতো তাহলে আজকের দিনে যে অ্যাকশনে রাষ্ট্রপতি যাচ্ছেন সেই অ্যাকশনটা কে নিতেন? প্রশ্ন তো স্বাভাবিকভাবে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো প্রধানমন্ত্রীর পদমর্যাদাতে আছেন। তো রাষ্ট্রপতির মর্যাদাটা তো সবার উপরে, একটা সুপ্রিম পাওয়ার কিন্তু এখানে কানেক্টেড। বিশেষ করে একটা বড় যে সংস্কারের ইস্যু আছে বা বড় বড় কিছু ইস্যু আছে, যেমন ধরেন আমাদের বিচারপতিদের ইস্যুগুলা। আওয়ামী লীগ সরকার সর্বশেষ 2016-17 দিকে একটা কাজ করার চেষ্টা করছিল, এটা পলিটিক্যাল উদ্দেশ্যেই করছিল, যে ধরেন প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের যারা বিচারপতিরা আছেন, জুডিশিয়াল বিচারপতি, আরও বড় বড় যে পদে যারা আছেন, তাদেরকে নিয়োগ এবং অপসারণের ক্ষমতাটা এটা রাজনৈতিক সরকারের হাতে মানে পার্লামেন্টে নিতে চেষ্টা করেছেন। তো পার্লামেন্টে নিলে কী হবে? এই দেশে গত 17 বছর পার্লামেন্টে বিপরীত দল বলতে কোনো কিছুই ছিল না। সো স্বাভাবিক সেইখানে গেলে এটা অনেক কিছুই করা যেত। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিষয়টা কিন্তু বুঝতে পারে এটাকে খারিজ করে দিয়েছিলেন। সরকার তখন আরও একটা রিভিউ করছিল, খারিজ করে দিয়েছেন। এই পাওয়ারটা বেসিক্যালি রাষ্ট্রপতির হাতে থাকে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে অপসারণ, নিয়োগ, পাশাপাশি আরও অনেক বিচারপতি আছেন যাদেরকে বাদ দেওয়া, বহিষ্কার করা বা সামহ তাদের জায়গা থেকে অপসারণ করা, মানে এই পাওয়ারটা রাষ্ট্রপতির হাতে। আপনার এই বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা আমরা সম্ভবত যদি দেখি গত 16 অক্টোবর বেশ কয়েকজন বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালন করেছিল। তো ওই দিনই হাইকোর্ট বিভাগের দলবাজ এবং দুর্নীতিবাজ বিচারপতিদের পদত্যাগ দাবিতে, তো দলবাজ দুর্নীতিবাজ এখানে তারা যে শব্দ, তো দলবাজ তো বিএনপির মধ্যেও আছে, বাট ওই সময় তাদের দাবি ছিল যেটা আওয়ামী লীগের পন্থী যারা বিচারপতি আছেন তাদের পদত্যাগ দাবিতে তৎকালীন সময় একটা বড় ধরনের বৈঠক হয়েছিল। শিক্ষার্থীদের দাবির মুখে আমরা দেখেছিলাম যে সেদিন বিকেলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ বলছিলেন হাইকোর্ট বিভাগে 12 জন বিচারপতিকে প্রাথমিকভাবে কোনো বেঞ্চ দেওয়া হচ্ছে না, তবে হাইকোর্ট বিভাগের কোন 12 জন বিচারপতি তাদের নামটা কিন্তু প্রকাশ করেনি। এখন আসলে আসেন দিন শেষে অ্যাকশন শুরু হয়েছে। অভিযুক্ত বিচারপতিদের বিরুদ্ধে ওঠা নানান অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা এই তথ্য দেখছি যে আগামী সপ্তাহে ওই বিচারপতিদের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আপনার কারা কারা কাজ করছেন আমরা যদি দেখি, এখানে আপনার নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশকে বাস্তবায়ন করবেন। তদন্ত শেষ হওয়া বিচারপতিদের প্রতিবেদন সহ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে যাবে, তিনি এরপর এটা নিয়ে ব্যবস্থা নেবেন। তো গত বছর নভেম্বরে সুপ্রিম কোর্ট প্রশাসনিক বিজ্ঞপ্তিতে ষোড়শ সংশোধনী রায়ের পরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হলে ওই কাউন্সিলে কয়েকজন বিচারপতিদের তথ্য যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়েছিল, যেটা এখনও চলমান। এরপর গত 4 ডিসেম্বর আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বর্তমানে বেশ কয়েকজন বিচারপতির আচরণের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চলছে।
গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, সবাই সবার মন্তব্যগুলো প্রকাশ করতেছে এই অবস্থাটি নিয়ে। গত রাত্রে যে এই অবস্থাটি হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে পুলিশের একটা ঝামেলা, সেই শিক্ষার্থীরা কিন্তু অনেক অস্থিতিশীল কার্যক্রম চালিয়েছিল রাস্তার মধ্যে, সেই জন্যই কিন্তু পুলিশ ভাইয়েরা তারা কিন্তু সহ্য করতে পারে নাই সেই বিষয়টা। আর এখন সাধারণ মানুষরা কি বলতেছে, তারা পুলিশ ভাইদেরকে দোষ দিচ্ছে। দর্শক শ্রোতা, পুলিশরা কিন্তু চাচ্ছে বর্তমানে আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি সেইটা স্বাভাবিক করতে, এবং তারা কিন্তু জান প্রাণ দিয়ে চেষ্টা করে আমাদের দেশটা স্বাভাবিক করবে। আগে যেন শেখ হাসিনা ছিল, শেখ হাসিনা অনেক কিছু করতো তাই পুলিশ মানে ওইসব করতো, এখন কিন্তু পুলিশরা ভালো ভালো কাজ করতেছে। আমাদের দেশের বর্তমান সরকার ডক্টর ইউনূস এসে তিনি কিন্তু তার নির্দেশনা মোতাবেক পুলিশরা কিন্তু কাজ করতেছে, এবং তারা সবসময় চাচ্ছে দেশের পরিস্থিতি ঠিক থাকুক। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।